গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ব্লগে। আজ রবিবার, বসে পড়েছি এখন গরম গরম কফি নিয়ে। কফিটার গরম নেই, হ্যাঁ, ওই মানে হাওয়া লেগে লেগে। হ্যাঁ করে নিয়ে এসে টেবিলে রাখতে রাখতে 2-3 মিনিটের মধ্যেই ঠান্ডা হয়ে যাচ্ছে। গুড মর্নিং আমার তরফ থেকেও। আজ বাজারে পাঠাচ্ছি না। রবিবার একটু বাজার না যেতে পারলে কিরম কিরম হয় ভেতরটায়। অহেতুক জিনিস নিয়ে এসে ফ্রিজ ভর্তি করে না গো, একেবারেই না। আমি হয়ে যাই, মানে সেগুলোকে নিয়ে আসবে, সেগুলোকে পরিষ্কার করে আবার আলাদা ব্যাগে করে ঢোকানো, আর সে অত কিছু খাওয়া হয়ই না সারা সপ্তাহে। এক গাদা যা পারবে লোকটাও দিয়ে দেয় বাজারের যে দোকানদারটা। এই লোকটা কেন দিয়ে দেবে? ওই আর কি, লিজিয়ে 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 সারা দিচ্ছে। আমি জানি, বেবু আমাকে বলে। আর এও একেবারে, আচ্ছা 3টে মানুষ দুটো তিনটে করে আনবে না, এত এত আনবে। বাবা দরকার নেই, থাক। নিয়ে আসলে তো সেগুলো চলবেও ততদিন। না না, কখনোই না। কখনো হয় বলো তো? শুকিয়ে শুকিয়ে যায়, আমার দরকার নেই। আমি অনলাইনে যতটুকু যা লাগে যথেষ্ট। আজকে যেমন তার শাক সবজি খাবে না, হ্যাঁ, এখন শুধু প্রশ্নই নেই। চিকেন। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন শাক নেই। সবজির প্রশ্নই নেই রবিবার। লোকে কি চিকেন মাটনের সাথে কি মানে খায় না? মাটন তো খাবো না, ছেড়ে দাও। বাজারে পাঠালেই বলবে মাটন ভালো, এখানে দেখছি দোকানে রয়েছে, নেবো নাকি একটু, এরকম। এই জন্য বললো একদম যাবে না ওদিকে। রবিবার একটু মাংস ভাত হবে না? চিকেন করবো তো। চিকেনটা হচ্ছে পাখি। চিকেন পাখি নাকি? পাখি খাও, পাখির মাংসই খাও তুমি। 2 ঠ্যাং আর 4 ঠ্যাংয়ের মধ্যে তফাৎ আছে। থাক, আর 4 ঠ্যাংকে লাভ নাই। ডাক্তার বারণ করে দিচ্ছে, তাও খাইয়ে দিচ্ছি একদিন। সেই বলো, বিরিয়ানি সে তো খাওয়ালাম না। সে তো ডাক্তার সিগারেট খেতেও লোককে বারণ করে, তার মানে কি লোকেরা শুনছে? হ্যাঁ, যাদের শোনার ইচ্ছা তারা শোনে। কিছু কিছু মানুষ স্টাবন থাকে, তারা শোনে না। বেগুর ছুটি থাকলে আমি আর চা পাই না, কারণ চা করবেই না। কফি, শীতকালে কফি ভালো লাগে। আমার আবার কফিটা অতটা ভালো লাগে না। ভালো লাগে মাঝে মধ্যে, কিন্তু বেগো থাকলে বাড়িতে রোজ কফি হবে। আমাকে গতকালও কফি করেছিল, হ্যাঁ আজকেও ও করেছে। আর বললো মা, সন্ধ্যেবেলা তোমাকে আমি চা করে দেবো। আমি আর কিছু বলিনি, কারণ ও চা ভালোবাসে না, চা করতেও ভালোবাসে না। কফিটা কিন্তু দারুণ হয়েছে। আমি আবার চাটা খেতে ভীষণ ভালোবাসি কফির থেকে। কফিটা দারুণ হয়েছে, আরও কারণ আছে। আর মিষ্টি দিয়েছে, ভালো লাগছে সরাবে। আমি তো অত মিষ্টি টিষ্টি দিই না। ছেলে তো একদম মনের মতন করে দিয়েছে না, বাপকা বেটা, এই জন্যই বলি। রে, হুম। আজকে কি খাওয়া? আমার চিকেন, আমার মাটন, আমার এই দেখো। হ্যাঁ, আবার কোনোদিনই তুমি নিজেও জানো আমার মাটন ওরকম ফেভারিট নাই কোনোদিনও। বলো আমার এখন মামা কেন? বাবার সাপোর্টে বাবাই বলবে যা বলা। যখনই খাই তখনই তো চিকেনটাই খাই। চিংড়ি মাছ খেতে বারণ করেছে। বারণ মানে কি? ওই 9 মাসে 6 মাসে একবার খাও, ঠিক আছে। ডাক্তার বিস্কিট দিয়ে দেখি। ডাক্তার এমনি আমাকে বললো আপনি অনেক মাছ খাবেন। আমি বলতে পারলাম না যেটা এরা খায় না, আমি করতেই খাবো। এরা তো খায় না, কোথা থেকে খাবো? ওই সবজিই খাবো। মঙ্গলবার দিন সংক্রান্তি। হুম, গুড় ফুড় সব তো রয়েছেই বাড়িতে অলরেডি স্টকে। কি কি পিঠে হচ্ছে? এসো, পিঠটা পাতো।
দেখাচ্ছি কি কি পিঠে দিচ্ছি। কিন্তু তোমার ছেলে ভালো জিনিস বলেছে কিন্তু, হ্যাঁ মানে বাবা থেরাপি কাউন্সিলিং, হুম। এটা কিন্তু দারুণ হ্যাঁ, চলবে। এবার মানে হ্যাঁ, পড়াশোনা ঠিক আছে, না করলেও হ্যাঁ চলবে, পড়াশোনাটা তুমি নেগলেক্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু শরীরটাকে নেগলেক্ট করা যাবে না। না না, তারপরে বাবা আর আরো খাওয়ার যেটা বানাবে হ্যাঁ। ভালো আমার কাছে আগে নিয়ে আসবে। আমি টেস্ট করে দেখবো, বাবা তারপর বলবে যে যেমন দেখো আমাকে, আমি কিছু একটা আমার প্রবলেম হলে আমি সবসময় শুধু খাওয়ারের বিষয়তে ভাবি যে কি খেলে আমার মুডটা ভালো হবে। ফুড থেরাপি ট্রাই করে পড়াশোনা নাও। করার সারা জীবন রয়েছে, খাবার খাওয়ার একটা বয়সের পর গিয়ে আর খেতে পারবে না তুমি। হ্যাঁ হ্যাঁ, পড়ার কোনো শেষ নেই। জানার কোনো শেষ নেই। হুম, কিন্তু খাওয়ারের একটা লিমিট তো আছেই। সেটাই বলছি, একটা বয়সের পর তো গিয়ে আর খেতে হ্যাঁ পারবে না হ্যাঁ তুমি। ঠিক। দাঁত পড়ে যাবে, নানান রকমের শরীরের সমস্যা। তার থেকে যে টাইমে যেটা করার সেটা করে নাও। একদম। আমাকে জানো, আমাকে বলবে কালকে যেন ওদের কোশ্চেন পেপার দেওয়া হচ্ছে, সবার তো আলাদা আলাদা কোশ্চেন পেপার বানিয়ে সেগুলো তো প্রিন্ট আউট বের করে দিই, যেরকম স্কুলে হয় কোশ্চেন পেপার সেরকমই সব। বলছে 2-4টে কোশ্চেন দাও, এত এত বাবার দিও না। কারেকশন মেথডটাও দারুণ, যেটা লিখেছে সেটাতেই কারেক্ট দিয়ে দেবো। কেন মানে এত কি বলবো, Lenient মানে না teacher। না, মানে কি বলবো এই ওয়ার্ডটা, হ্যাঁ কাইন্ড হার্টেড, ভীষণ কাইন্ড হার্টেড না মামা আমাকে এক্সপ্লেন করতে দাও, দুনিয়াতে এত রকমের লোক, এত মানে কি বলবো ডাইভার্স মানুষ থাকে পৃথিবীতে, আমার বাবাও সেরকম। সবার ভিউকে রেসপেক্ট করো, কারণ তার ভিউ থেকে সে একদম ঠিক আনসারটা লিখেছে, তুমি তার ভিউকে রেসপেক্ট করে দিয়ে ওইখানে কারেক্ট মার্ক বসিয়ে দাও, টিক মার্ক করে দাও, ব্যাস মার্কস পেয়ে গেল। কেন বেকার তুমি অন্যকে দেখাবে যে আচ্ছা আমি জানি তুমি জানো না এই জন্য তুমি ভুল লিখেছো, তাই না বাবা? এটা ইনসাল্ট না? বলছে এত তুমি স্ট্রিক্ট হয়েও না, দিয়ে দাও দিয়ে দাও মার্কস দিয়ে দাও। হ্যাঁ বেশি স্কুলে কি দেবে তো। হবে? যার যার মেন্টালিটি টিচারদের। তোমার মতন যদি সব টিচাররা হতো বাবা, কেউ ফেল করতো না গো। হ্যাঁ সত্যি তাই। কত এনকারেজ ফিল করতে বলতো বাচ্চারা। তারপরে এমন একটা ব্রিজ বানাতো, মানুষ এক পা দিলেই ভেঙে নিচ্ছে। হ্যাঁ ডক্টরের কাছে সার্জারি করতে গেছে সেটা পরে ব্রেনের, দেখা যাবে। না তুমি শোনো আগে, সার্জারি করতে গেছে ব্রেনের বের করে ফেলছে কিডনি। স্যার তো কখনো বলেইনি যে কিডনি এইখানে কিডনি থাকে না, মাথায় কিডনি থাকে না, আমরা তো এগুলো পড়িনি। আমরা লিখেছি স্যার সেটাতেই টিক করে দিয়েছিল হ্যাঁ কারেক্ট। এরকম টিচার হলে বলো তো, কিছু বলার নেই। বাবার এক্সপার্টিজ এত, বাবা শুধু দেখায় না। সেটাই, মানে লোকে কদর করলো না। হ্যাঁ ওটাই। আমি এই জন্য আমি যখন পড়াই একে বলি একদম বাইরে আসবে না, ওখান থেকে দরজা খুলে পিপও করবে না বাইরে, এত ডিস্টার্ব করবে। আর ও সবাইকে নিচে ডিস্টার্ব করবে, ঘরে থাকবে, বেবর সাথে কিছু করবে, সিটুর সাথে কিছু করবে, এই করে যায়। এদিকে ওকে যদি বেবো একটুখানি চেপে ধরলো অমনি ওখান ঘর থেকে চিৎকার করবে, আমাকে মারছে মারছে মারছে, লাগছে আমার লাগছে, এইসব করবে। আই বাবাকে ডাকছে আরেকজন, কি বাবা? জল খাবে, জল খাবে না ঘুমাবে? জল খাবে, দুটোই হাইও তুলছে। চলো বলে দিয়েছে কি খাবে তারই ব্যবস্থা করি তাহলে। চিকেনটা আনাবো, ততক্ষণে ভাতের ব্যবস্থা করে ফেলি। চাউমিন। হ্যাঁ, এই আলু পেঁয়াজ দিই আর ডিম দিই করে দিচ্ছি তাড়াতাড়ি। আর কোনো সবজি দিলাম না এটার মধ্যে। না না, দুপুরবেলা তো হেভি খাওয়া হবে। ব্রেকফাস্ট রেডি, বেবোকে ডাকি, বেবোর একটা, বেবোর বাবার একটা, আমারও রেখেছি, আমি নিয়ে নেব। এমনি সিম্পলভাবে করেছি, কোনো কিচ্ছু না, শুধু একটু গোলমরিচ দিয়েছি আর একটুখানি চিলি সস দিয়েছি, যেহেতু সৌরভ ওটা পছন্দ করে তাই। বেবো খেতে বসে পড়েছে, মানে ব্রেকফাস্ট। ও বাবা এখনও আসেনি, আসবে। ভালো হয়েছে বেটা?
দারুণ হচ্ছে, অনেকদিন পর খেলাম। অনেকদিন পর খেলি, যেটাই খাই বলে অনেকদিন পর খেলাম। ওটা তো আমার আর বাবার কমন হ্যাবিট ওটা। বাহ, বাবাও দেখো না কিছু একটা খেয়েই বলে। ও বাবা এডিটিং করতে করতে উঠে গেছে, এসে আবার এডিটিংও করবে, ওদিকে ব্রেকফাস্টও করবে। সৌরভও বসে পড়েছে, বেবর অলমোস্ট খাওয়া কমপ্লিট। ওর বাবা এখন এসেছে, কাজে ব্যস্ত ওর বাবা। কাজ মানে কি? কাজ মানে কি? ওয়াশিং মেশিন এগুলো চালানো, জামা কাপড়গুলো মেলা, এগুলোই সব করার। ওদিকে এডিটিংও করছে, ওদিকে আমারটাও নিয়ে নিয়েছে, ওই যে প্লেটে রাখা। চলে এসো, ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ রাখছি। মুড মুসাল্লাম। মোটেই না। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট বানিয়ে আর সর্ষের তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে আর ওটাকে ফ্রাই করছি। আর এখানে চিকেনটা মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। কিছুই বিশেষ না, মোটেই না। অফ করো না। না না, এই মশলা মাখানোটা দেখেই লোভ লাগছে। আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কি যেন, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ওই দিয়ে এই দেখো ম্যারিনেট করে রেখে দিয়েছি, অনেকক্ষণই রেখেছি। এর মধ্যে যেটা এক্সট্রা দেবো সেটা হচ্ছে একটুখানি গোলাপ জল, একটু কেওড়া জল। তার কারণ বেবো বললো মা একটু বিয়েবাড়ি ফ্লেভার চাই, সেই জন্যেই একটুখানি ওই দেবো তোমার গোলাপ জল আর কেওড়া জল দেবো। লেগ পিসগুলো পুরো আমাদের মতনই লেগ পিসগুলো। আমরা যেরকম খুব রোগা পাতলা। এই যা, আর চাল ভিজিয়ে রেখেছি, গোবিন্দভোগ চাল, একটু হলুদ পোলাও করে দেবো। আমার মেয়ের খাবার এখানে রেডি, অত সেদ্ধ সব। এই যা, ও পেঁয়াজের জন্য চোখ জ্বালা করছে, কেঁদে কেঁদে হয়রান হয়ে যাচ্ছি আমি, হয়রান। আর কি যেন, মানে অনেক বেশি হয়রান হচ্ছে। অনেক বেশি হয়রান, তাই জন্য প্লুরাল হয়রানস হয়ে যাচ্ছি আমি। আমরা এরকম করি জানো তো, আমরা এরকম মজা মজা কথা বলি, তাই না বাবু? আর বেবো যখন লিখছে আর ইউ রাইটিংস, মানে অনেক কিছু লিখছে, একটু মজা করে এরকম করি। এই যা, ঠিক আছে। আবার চিকেন টিকেন কষিয়ে নিয়ে আবার দেখাবো কীরকম এসছে ব্যাপারটা, মানে কালারগুলো কীরকম। সৌরভ তো যেটা দেখবে সেটাই ভালো, সৌরভের ছেলেও তাই। তুমি যে সৌরভের ছেলে বলে দিলাম, এইটা একটা বড় এ হয়ে যাবে। তুমি যেটাই বানিয়ে দেবে আমাকে, সেটাই আমার কাছে অমৃত। কারণ আর তো কেউ বানিয়ে দেবে না এখানে। ওটা হচ্ছে মেন কারণ। একেবারে টকবক করে ফুটছে। কি যেন বললে এটা রান্নাটার নাম? কিছু বলিনি, এমনি চিকেন কষাই করবো একটু বিয়ে বাড়ির স্টাইলে। আচ্ছা, ভেবে বললো একটুখানি গোলাপ জল, কেওড়ার জল দিয়ে করতে। এই যে এটার মধ্যে মিশিয়ে নিয়েছি, আগে অল্প দেবো। গোলাপ জল, গোলাপ আর কেওড়া মেশানো, কারণ আবার বেশি গন্ধ হয়ে গেলে মুশকিল না। একটু লাগবে, গন্ধ হয় না। এটা হতে থাক, তুমি স্নানটা করে নাও। আমি এদিকে কি করবো, আর ওইদিকে কি? কড়াইতে তেল আর একটু ঘি আর গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে গোবিন্দভোগ চালটা একটু ভেজে আর এই রাইস কুকারে বসিয়ে দেবো, হয়ে যাবে আমার হলুদ করে। আর বেবু একটুখানি স্যালাড বানাবে। তুমি স্নান করো না, যাও যাও চটপট। এই যে চিকেন কমপ্লিট। ও মামা কি হয়েছে, দারুণ আছে। খেয়েছিস? না না, আমি দেখে বলে দিতে পারি। খাবি একটা? না এখন না, সব লাঞ্চ টাইমের জন্য স্টোর করে রাখছি। বসে পড়েছি খেতে, বাসন্তী পোলাও আর চিকেন কষা। একেবারে ঝুরঝুরে বাসন্তী পোলাও, ও এখান থেকে দেখে ও চিকেন করছে। কষা। শর্মিষ্ঠা একে একে খাবার বেড়ে দিচ্ছে রান্নাঘর থেকে, বেবো এসে এসে রেখে দিয়ে যাচ্ছে। আবার ও কিন্তু করছে। হ্যাঁ এই তো, বসো বাবা বসো। বসো শোনা বাচ্চা, বসো না। আমার মেয়ের খাওয়া অনেক আগেই হয়ে গেছে। অপূর্ব। এই যে একটু ভীষণ গরম। একটু একটু করে নিয়ে খাও।
দারুণ। কিরম দারুণ। ফাটাফাটি হয়েছে কিন্তু। এটা সবই হলুদ দেখছি, ভাতও হলুদ, আমার টি শার্টও হলুদ, ওরও টি শার্ট হ্যাঁ, হলুদ। হ্যাঁ, হ্যাঁ। তুমি শুধু এরকম পরে নিলে কেন? তুমিও হলুদ কিছু পরে নিতে পারতে। আমি কি দেখেছি? আমি তো খেয়াল করিনি। পুরো হলুদই হলুদ আজকে। চিকেনটা বেশি ঝালও দিন, দারুণ হয়েছে। এরকম গরমই খেতে হয়। ঠান্ডা হয়ে গেলে কি খাওয়ার ভালো লাগে? চিকেনগুলো সফট হয়েছে একদম, না মা? চিকেনগুলো সফট হয়েছে। ভালো লাগলেই ভালো, তোমাদের জন্যই বানাই এসব ভেবে। মানে আমি যেটা বানিয়েছিলাম তার সাথে কি বিশেষ কোনো ডিফারেন্স আছে? না না, না না না, তোমারটা বেশি ভালো। হ্যাঁ, বা তোমারটা বেশি ভালো ছিল। হুম, আরেকটা দিন হয়ে যাক তাহলে। বললাম না, আমার হাতে রান্না খেতে গেলে তপস্যা করতে হবে আগে। 6 মাস তপস্যা করতে হবে, তারপর পাবে। তুমি তো এখানেই আছো। এর সঙ্গে একটা চাটনি হলে ভালো হতো না? ভুলে যাই গো, না তো টমেটোর চাটনি করে ফেলতাম, তাই না? চাটনি হলেও ভালো লাগতো, লাস্ট পথে একটু দই রসগোল্লা হলেও ভালো লাগতো। তাই কি না? শুধু মিষ্টি, শুধু মিষ্টি। মানে তাহলে পুরোপুরি মনে হতো যেন বিয়ে বাড়ির খাওয়া খাচ্ছি। হ্যাঁ, এটা আইবুড়ো ভাত খাচ্ছ বলে না। সেই কত বছর আগে খেয়েছি নিজের আইবুড়ো ভাত। তুমি তো বিয়ের আগের দিন গেছো, সেই তো বলছি, গিয়েই আইবুড়ো ভাত খেয়েছে। লোকেদের দেখি। কত? ও, এটা ভূতের সিনেমা লাগানো ভয়। তুমি তোমার সেই ভূতের এক্সপিরিয়েন্স ব্যাঙ্গালোরে শেয়ার করেছো? ব্যাঙ্গালোরে না, আর ইয়ে করো, সাংঘাতিক। গায়ে কাটা দেওয়ার মতন বলবো আজকে তাহলে। ব্যাঙ্গালোরে হ্যাঁ, সে তো 100 বার। কলকাতায় বিয়ের আগে। বিয়ের পরে আর এক পেতনি এসে গেছে, তো এই জন্য আর ভূত আসে না। ঘাড়ের ওপর বসে পড়েছে আমার এসে। পেতনি শ্রেয়সী, না, তো এ বলছি কি, হ্যাঁ কি বলছো বলো। শ্রেয়সী আমাকে বলে লিখেছে যে আন্টি তুমি ডে বাই ডে বিউটিফুল হয়ে যাচ্ছ। ওই শুনে আমার 2 কিলো ওজন আরো বেড়ে গেল। শোনা বাচ্চা একটা। আর আর একটা কথা যেটা, ঈশাদি কালকে একটা কমেন্ট করছিলাম যে রূপুকে এতে নিয়ে যায়, ঈশাদির সাথে ইউনিভার্সিটিতে। তোমাদের খুব সুবিধা গো ওখানে, ইন্ডিয়াতে তো আর ওই সুবিধা নেই, সত্যিই নাই, কোথাও নিয়ে যেতে পারি না। অ্যালাউই করবে না। কোনো রেস্টুরেন্টে খেতে যাবো, পেট ফ্রেন্ডলি রেস্টুরেন্ট কোথায়? আমি তো সেরকম একটা দেখি না। না না, সব তো আর পেট ফ্রেন্ডলি হয় না। রিসর্ট বলে সেগুলোও খুব একটা আমার মনের মতন না। আর আমার সিটুমা একটুখানি শান্তশিষ্ট, ভীষণই শান্তশিষ্ট, একটু না গো, ভীষণই, শুধু একটু আদর চায় আর কিচ্ছু না। তোমায় কনস্ট্যান্টলি তোমায় ডেকে যাবে, তুমি ওকে আদর করবে, কিন্তু মাথায় হাত দিতে পারবে না। ওটি ওটি অ্যালাউ করবে না, মানে ওর চুল নষ্ট হয়ে যাবে তো মাথায় হাত দিলে। কালকে আমার শুনে খুব ভালো লেগেছে যে তুই রুকুসোনাকে সাথে করে নিয়ে যেতে পারো, খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে গো ওদের। আমার বিয়ের আগে আমার বাপের বাড়িতেও ছিল, একদম আমার বাবা ওকে ছেলে বলতো, সবাই জানতো আমাদের এরিয়াতে যে আমার একটা ভাই আছে, কিন্তু কেউ দেখতে পেতো না। তো আমরা যখন মিষ্টির দোকানে যেতাম একদিন, আমরা সবাইকেই কাকু এরকম বলে এ করি, সেই মিষ্টির দোকানে কাকু বলছে যে আচ্ছা মানা, তোমাদের একটা ভাই আছে? এবারে আমি আর দিদি বলছি কেন কাকু? বলছে না তোমার বাবা রোজ বিকেলে এখান থেকে মিষ্টি দেয়, সবার জন্য আলাদা, মানে আমি ভাজা মিষ্টি খেতে ভালোবাসি, তো আমার জন্য ভাবো 2টো চিত্রকূট। দিদি
ওই তোমার ওই চমচম খেতে ভালোবাসে, দিদির জন্য চমচম বা মিষ্টি সিঙ্গারা, আর আর দুটো কাঁচাগোল্লা, বলছে ওটা আমার ছেলের জন্যে। তোমাদের ভাই কি খুব ছোট? বললাম কাকু আমাদের বাড়িতে ওরা তো বেবি ওসব বোঝে না, আর আমাদের বাড়িতে তো একটা কুকুর আছে, ও তার আমরা তো আর ওকে ওরমভাবে দেখি না, আমাদের ভাই বাবা তাই বলে ওটা আমাদের ছেলে। বলছে ও রোজ ওর জন্যে মিষ্টি নিয়ে যায়, তো তাই আমাদের মানে ওর নাম জিমি ছিল, ও আমরা আদর আদর করে নাদু ডাকতাম, একটু মোটু সোটু বলে নাদুস নুদুস বলে নাদু। সে যা খুব ভালো ছিল, খুব ভালো, ভীষণ ভীষণ ভালো। আমাকে যা ভালোবাসতো সেরকম ভয়ও পেত। 16 বছর না 17 বছর? 17 বছর 17 বছর। অবধিও। আর কোনো দিনও কোনো অসুখ বিসুখ হয়নি, কোনো একটা অসুখ বিসুখ হয়নি। এত সোনা বাচ্চা ছিল না আমার, আমার সোনা ভাই একটা ওটা। আর বাড়িতে শুধু আমাকে ভয় পেত, তাছাড়া কাউকে না। আমি বলবো ওর কয়েকটা কথা, আর সবসময় মনে করি ওর কথা, কয়েকটা ভীষণ সুন্দর, ও যে কতটা ভালোবাসার জিনিস। আমার মা যখন এসেছিল আমাদের কাছে, আমার মেয়েকে দেখে বলছে মিলি এটা না নাদু, নাদু তো তোমাকে দেখতে পাইনি শেষ সময়, আর ও তোমাকে ছাড়া কিছু চিনতো না। তখন আমরা বম্বেতে, ও যখন চলে গেল, নাদু যখন চলে গেল তখন আমরা বম্বেতে। আমার মা বলেছিল যে আমি বলছি এটা নাদু এসছে তোমার কাছে, কারণ ও তো তোমায় দেখতে পাইনি শেষ সময়, ও তোমাকে খুবই ভালোবাসতো, শুধু মনে হয় খুঁজছিল তোমায়, সেই জন্য আবার এসেছে তোমার কাছে। ও খুব ভালো, ওর কথা বলবো, হ্যাঁ ওর কথা বললে আমার ভালোও লাগে, আবার চোখে জলও এসে যায়। এত সোনা ছিল না, এইটুকু এনেছিলাম, এইটুকু। আমার এই আঙ্গুলটা কামড়াতে কামড়াতে এসেছিল সারা রাস্তা, কুটকুট দাঁত সুরসুর করে, তো আঙ্গুলটা নিয়ে আমি মাম 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 করে। পরে বলবো, হ্যাঁ। আর ওরা সিনেমা দেখো, কি দেখবে? কি ভয়ের কিছু চলে নাকি? এই তো আমি চালিয়ে ও রেখেছি। বাবা, অ্যানাবেল কামস হোম। হ্যাঁ ঠিক আছে ঠিক হ্যাঁ আছে। এটা ভয়। হ্যাঁ, এটার সঙ্গে তাহলে আমি রাত্রিবেলা আমার যে ভয়ের এক্সপিরিয়েন্স সেটাও আমি শেয়ার করব তাহলে। হুম। পুরো একেবারে জমে ক্ষীর হয়ে যাবে। কাল যদি তোমরা দেখো যে ব্লগে আমি নেই, তার মানে বুঝেই নেবে ভূতের ভয় আমি হয়ে গেছি। শর্মিষ্ঠার একদিকে অনলাইন ক্লাস চলছে, অনলাইন চলছে বলেই আমি বাইরে বসে রয়েছি, নাহলে ঘরেই থাকি। আমরা রিভিশন টেস্ট দিচ্ছি। আর বেবো বানিয়ে দিয়েছে চা, এখানে রয়েছে আটা, যেটা চাটা খেয়ে তারপরে মাখবো। আর ওইদিকে পেছনে রাখা রয়েছে 1 কিলো কড়াইশুঁটি, যেটা আটাটা মাখা হয়ে গেলে আবার ছাড়াবো। চাটা আগে খেয়ে নিই, দারুণ বানিয়েছে বেবো চাটা। এখানে রাখুন না। ব্যাপক হয়েছে চাটা। আরে বাবা খাবে তো এর জন্য। কিরম রোয়াব আমার বাড়িতে। আমার ভালোবাসা তোমার। ওটা যখন আমি একা খাই তখন নয় দুধ বেশি দিয়ে দেয়। না ওইটা না, আমার ক্যালকুলেশন আমার গন্ডগোল হয়েছে, কারণ আমি তো 1 কাপ বানাই না কোনোদিনও। যাই হোক মামা, তুমি ক্লাসটা করিয়ে নাও। ওরা পরীক্ষা দিচ্ছে, আমার মিউট করা। ও আচ্ছা। ওই জন্যই বাবা বসে এত কথা এত বলছে, কথা বলছিলাম। ওদের টাইম দেওয়া আছে, কোশ্চেন পেপার পাঠানো হয়ে গেছে, ওরা সব লিখতে শুরু করে দিয়েছে। বাবা হুম, হয়ে যাক। ভূতের গল্প, হ্যাঁ রিয়ালিস্টিক ভূতের গল্প। ও তো হ্যাঁ, বেবো শর্মিষ্ঠা তো বহুবার ওকে বলেইছি, অনেক ক্ষেত্রেই শুনেছে ও। বেবো 1-2বার বলেছিলাম ওকে। হ্যাঁ তাও বলো, আমার ভালো লাগে শুনতে। তো আমি যখন 2004-এ যখন ব্যাঙ্গালোর এলাম প্রথম, তখনকারই ঘটনা। মানে এসে বোধহয় ওই 4-5 মাস এখানে কাটিয়েছি বড়জোর। চাকরি করতাম হচ্ছে ITPL-এ, হোয়াইটফিল্ড বলে একটা জায়গা আছে ব্যাঙ্গালোরে, তো সেখানে ITPL আমার অফিস ছিল। আর আমার বাড়ি ছিল হচ্ছে কক্সটাউনে, বাড়ি মানে ওই পিজিতে থাকতাম তখন, তো কক্সটাউনে বাড়ি। বেশ
ভালো রকমের ডিস্টেন্স বাড়ির থেকে অফিস। তো ইন দ্য মিন টাইম কী হয়েছে, আমার একটা বন্ধু ছিল, মানে আমারই সাথে কাজ করতো একসাথে, ওর নাম ছিল অভিষেক ঘোষ। তো আহ, ও ওর বাইক ছিল, এবার ওকে কলকাতায় যেতে হয়েছিল। তো সেই জন্য বলেছিল যে আমি তো চলে যাচ্ছি, তুই চাইলে আমার বাইকটা তুই ইউজ করতে পারিস। তো ঠিক আছে, এমনি বাইক পড়েই থাকতো, তো একদিন হঠাৎ ইচ্ছে হয়েছিল যে ঠিক আছে বাইকে করে যাই, ফিরবো বাইকে করে, কোনো একটা মনে হচ্ছে ফ্রাইডে ছিল, শনি রবিবার পরের দিন ছুটি ছিল, এরকম কিছু একটা হবে, আমার ঠিক অতটা স্পষ্ট মনে নেই আমার। তো গেছি অফিস অফিস করে, এবার বাড়ি ফিরছি রাত্রির বেলা, নাইট শিফট তখন। আহ, আহ, মানে নাইট শিফট মানে ওই আফটারনুন ইভিনিং শিফট কিছু ছিল। তো অফিস ছুটি হয়েছে রাত্রি 2টো কি 2:30 বাজে, এরকম সময় অফিস ছুটি হয়েছে। তো ছুটি হয়ে এবার তখন তো রাস্তাঘাট পুরো পুরো খালি, এবার ফিরছি। নাইট শিফট করে তো অবভিয়াসলি এমনিতেই ঢুলু ঢুলু অবস্থা আমার। যাই হোক, এখানে আলসুর হুম। আলসুরের ওখানে এবার ঘটনাটা হচ্ছে ওই জায়গাটায়। ও আচ্ছা, হ্যাঁ। আর কি হয়েছে, তো আমি আসছি আসছি বাইকে করে, সামনে দেখছি পুরো ফাঁকা, মানে কোনো রাস্তায় একটা কুকুর পর্যন্ত নেই। আর দূর থেকে দেখতে পাচ্ছি একটা লোক দাঁড়িয়ে রয়েছে, বাদিকে একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে রাস্তা, তার সাইডেই দেখছি তার গাড়িও রয়েছে। আর সে আমাকে দূর থেকে এরকম করে হাত দেখাচ্ছে লিফট দেওয়ার জন্য। ব্যাঙ্গালোরে এইটা একটা প্রচলন রয়েছে, আমি বরাবরই দেখে আসছি, মানে লোককে এরম এরম দেখালে লোকে দাঁড়িয়ে গিয়ে লিফট দেয়। তো আহ, এবার সেম কেস আমার সাথেও হয়েছে, তো লোকটা এরম করে লিফটের সিগন্যাল দেখিয়েছে, তো আমিও দাঁড়িয়েছি ওইখানে। এবার দাঁড়িয়ে বলছে, এবার লোকটার কথা মানে লোকটা মানে একেবারে মানে কি বলবো, ও ওয়েল টু ডু ফ্যামিলির দেখেই বোঝা যাচ্ছে, পুরো ওয়েল গ্রুমড, টাই পরে, হাতে ব্রিফকেস নিয়ে, পুরো ফর্মাল ওয়্যার পরে। তো আমায় বললো যে আমার গাড়িটা হঠাৎ করে এখানে খারাপ হয়ে গেছে, কিন্তু আমার এমার্জেন্সি রয়েছে, আমাকে কোনো একটা জায়গা বলেছিল, তা সেই জায়গাটা মানে আমার পিজি যাওয়ার অন দি ওয়ে। আমি বলছি ঠিক আছে, আমি ওই দিকেই যাচ্ছি, আপনি বসুন তাহলে পেছনে, আমি ছেড়ে দেবো আপনাকে ওখানে। তো ঠিক আছে, বসিয়েছি পেছনে, আসছি আসছি, কথা বলতে বলতে মানে অনর্গল ইংলিশে কথা বলে যাচ্ছে আমার সাথে, কোনো হিন্দি না, অন্য কোনো এখানকার ল্যাঙ্গুয়েজ না, পুরো ফ্লুয়েন্ট ইংলিশে কথা বলে যাচ্ছে। আমিও টুকটাক উত্তর দিয়ে যাচ্ছি, আবার আমিও কিছু পাল্টা জিজ্ঞেস করছি, সে উত্তর দিচ্ছে। তো এরকম হচ্ছে হচ্ছে এবার কিছুটা এসে, এবার দেখছি যে আস্তে আস্তে বাইকের হেডলাইটটা ডিম হতে শুরু করেছে। আমি বললাম এই রে, কিছু হয়তো চার্জ ফার্জ নেই নাকি কে জানে ব্যাটারিতে। তো এবার কি হয়েছে, আমি অতটা গুরুত্ব দিইনি হেডলাইটটা ওরম হতে। তারপরে দেখছি যে আস্তে আস্তে বাইকের পিক আপটাও মানে কমতে শুরু করেছে, মানে আমি যতটা পরিমাণে অ্যাক্সেলারেট করছি ততটা পরিমাণে বাইকটা এগোচ্ছে না। হুম। তো প্রথমে একটু একটু জিনিসটাকে ইগনোর করেছি, তারপরে মানে আবার দেখলাম যে ভালো রকমের জিনিসটা শুরু হয়েছে। লোকটাকে বললাম যে প্লিজ একটু নেমে দাঁড়ান, আমার একটু দেখতে হবে কি গন্ডগোল হয়েছে, কারণ আমার বাইক না, এটা আমার বন্ধুর বাইক। তো এবার নেমে এবার এদিক ওদিক একটু খুঁটিনাটি প্লাগ ফ্লাগ এগুলো নাড়ানাড়ি করছি, তার ঠার নাড়ানাড়ি করছি, দেখছি কি অসুবিধা। যাই হোক, কিছুই ফিগার আউট করতে পারিনি। তো তারপরে বললাম যে তখনও দাঁড়িয়ে লোকটার সাথে আমার কনভারসেশন হয়েই চলেছে, লোকটা জিজ্ঞেস করছে কি কিছু গন্ডগোল হয়েছে নাকি, কিছু বোঝা যাচ্ছে কিনা, এইসব নিয়ে কথা হচ্ছে। যাই হোক, আবার উঠেছি, উঠে আবার কিছুটা যাচ্ছি, যেতে যেতে আবার দেখছি যে একই কেস। তারপর লোকটাকে এবার যে মানে কি বলবো, লোকটাকে যে বলতে যাব যে আপনি একটু প্লিজ নামুন, তার আগেই দেখছি মানে ফিল করছি জিনিসটা, যেটা বাইকটা মানে হালকা লাগছে অনেক আমার।
বলছি যে আমার নিজেরই এখন আমার নিজেরই গায়ে কাটা দিচ্ছে, হালকা লাগছে। মানে বাইকে তো অবভিয়াসলি, বাইক বলো গাড়ি বলো, বাইকে তো আরো বেশি করে পেছনে যদি কেউ বসে থাকে, সে যদি হট করে নেমে যায়, সবার আগে তো যে চালাচ্ছে সে টের পাবে। আমি ওইরকম টের পাইনি, আমি জাস্ট ফিল করছি যেন আগের থেকে যেন লাইট লাগছে যখন আমি চালাচ্ছি। এইবার পেছন ঘুরে যে লোকটাকে বলতে যাব যে প্লিজ নামুন, আমি দেখি আরেকবার কি গন্ডগোল হচ্ছে, মানে সেইটার আর স্কোপই পাইনি। পেছন ঘুরে দেখছি লোকটা আর নেই বাইকে বসে। মানে আমার যে তখন কি অবস্থা, রাস্তায় একটা লোক নেই, শুধু স্ট্রিট লাইট জ্বলছে। মানে কি বলবো, আমি আর ওখানে এক সেকেন্ডের জন্য আর দাঁড়াইনি, সোজা মানে ফুল স্পিডে একেবারে। আর তখন তারপরে বাইকটা ঠিকও হয়ে গেছে, অবাক। তারপরে যেরকম চলার সেরকম ভাবেই চলে তারপর আমি মানে রুদ্ধশ্বাসে বাড়ি ফিরেছি, আর দাঁড়াইনি কোনো, মানে পেছন ঘুরে আর তাকাইনি আমি। পরের দিন যখন অফিস গেছি, অফিসে গিয়ে যখন বলছি লোকজনকে, তখন লোকজনেরা আমাকেই উল্টে বলছে তুই কি মানে মাথা খারাপ, ওইখানে কেউ দাঁড়ায়? এরকম ঘটনা আগেও প্রচুর ঘটেছে ওইখানে, কারণ ওইখানে লাইন দিয়ে সিমেট্রি রয়েছে। এই যে কি অবস্থা আমার তখন শুনে, মানে ওদের প্রায় 1 মাস আমি ওইটা আমার মাথায় ঘুরপাক খেয়েই গেছে সমানে। আর না, কোনো দিনের জন্য তারপর থেকে আর কাউকে ওইরকম লিফট দিইনি আমি আর। এটাই একটা একবার যা ডিফারেন্স, শিক্ষা হয়ে গেছে। এটা একটা ডিফারেন্স বলো বাবা। মানে আমরা হরর সিনেমা দেখছি সেটা ঠিক আছে, ওইটা আমরা অ্যাকসেপ্ট করে নিতে পারি কিছু হবেও, হ্যাঁ, কিন্তু যখন মানে একটা রিয়েল লাইফে এক্সপিরিয়েন্সটা নিজের হয়, সাথে হয়, হুম, সত্যি আমি বলছি আমার নিজেরই আমার। হ্যাঁ আমার নিজেরই দিচ্ছে। আরেকটা যে ঘটনা ঘটেছিল সেইটা হচ্ছে আমার পিজিতেই যেখানে থাকতাম, কক্সটাউন যে জায়গাটা বললাম সেইখানেই। আমার পিজিটা হচ্ছে আমার পিজি, আর একেবারে গায়ে লাগানো হচ্ছে রেলওয়ে ট্র্যাক, যেখান দিয়ে সারাক্ষণ ট্রেন যাচ্ছে আসছে। তো যাই হোক, অফিস থেকেই ফিরছি, গাড়ি আমাকে ক্যাবে করে ফিরেছিলাম। তো কিছুটা দূরে নামিয়ে দিয়েছিল, তারপর আমি হেঁটে হেঁটে, কারণ হেঁটে হেঁটে ফিরছিলাম কারণ আমাকে রাত্রের খাবার পিক করে আসতে হচ্ছিল। তো খাবার নিয়ে, তখন কটা বাজে, তখন 10টা এরকম বাজে রাত্রিবেলা। আর আমার বাড়ির গলিটা ছিল মানে কি বলবো, এটা মানে ভীষণই অন্ধকার গলি ওইটা। এখন এত বছরে অনেক উন্নতি করে ফেলেছে জায়গাটা। তো যাই হোক, পুরোপুরি অন্ধকার গলি, একদম নিঝুম একটা গলি যেখানে আমার পিজিটা ছিল। তো যাই হোক ফিরছি, এবার খাবার দাবার নিয়ে নিয়েছি, এবার আস্তে আস্তে বাড়ির দিকে এগোচ্ছি। এবার পিজির সামনে এসে গেছি, আমার আর আমার রুমটা ছিল হচ্ছে একদম 3 তলায়, ছাদের ঘর। আর এরম পেঁচানো পেঁচানো বাইরে দিয়ে ওই লোহার সিঁড়ি যেরকম হয়, ওইরকম সিঁড়ি ছিল 3 তলা অবধি, ওইরকম সিঁড়ি। তো যাই হোক, এবার পিজির সামনে এসে দাঁড়িয়েছি, দেখছি একটা, দূর থেকেই দেখতে পাচ্ছি একটা গরু দাঁড়িয়ে আছে, মানে বাড়ির গেটের সামনেই। আর গরু মানে কি, পুরো সাদা ধপধপে গরু, কোনো একটা স্পট নেই গায়ে কোনো। আমি ওরম গরু আমি তার আগেও কখনো দেখিনি, তার পরেও আজ অব্দি দেখিনি। ওইরকম পুরো সাদা, মানে কি বলবো, ওইরকম সাদা আমি সত্যি বলছি আমি কখনো দেখিনি আমি গরু। এবার যত এগোচ্ছি, সে দেখি আমার দিকে কনস্ট্যান্টলি তাকিয়ে রয়েছে, মানে অন্য কোনো দিকে নজর ঘোরাচ্ছে না। এবার দূর থেকে আমারও তখন কিছুটা ভয় লেগেছে, কারণ পাশেই হচ্ছে রেলওয়ে ট্র্যাক, এই পাশেই হচ্ছে বাড়ি, মাঝখানে হচ্ছে রাস্তা যেখানে আমি দাঁড়িয়ে আর আমার সামনে গরুটা দাঁড়িয়ে। মানে ওই গুঁতোতে আসবে সেই ভয় লাগেনি আমার, এমনি ভয় লেগেছে যে একভাবে এই টাইমের তো স্বাভাবিক তো না, রাত্রি 10টার সময় একটা গরু দাঁড়িয়ে রয়েছে,
কোনো এদিক ওদিক কোনো যাওয়ার জায়গা নেই, এক দৃষ্টে আমার বাড়ির গেটের সামনেই দাঁড়িয়ে রয়েছে সে, আর দাঁড়িয়ে মানে কনস্ট্যান্টলি আমার দিকে তাকিয়ে। এবার যাই হোক, সাহস করে তো এবার গেছি, পাশ কাটিয়ে এবার দরজা খুলেছি, তো সে মানে তাকিয়েই রয়েছে, তাও তাকিয়ে রয়েছে আমার দিকে, মানে ড্যাব ড্যাব করে তাকানো যেটাকে বলে ওইরকম ভাবে তাকানো। এবার আমিও মানে চোখের পলক ফেলতে পারছি না, ভয় তো লাগছেই তখন, চারিদিক নিস্তব্ধ অন্ধকার। আর যাই হোক, সিঁড়ি দিয়ে ওপরে উঠেছি, নিজের ঘরেও ঢুকেছি। ঘরটা এবার ঘরে ঢুকেছি, যাই হোক জামা কাপড় ছেড়ে ফ্রেশ ট্রেশ হয়েছি। এইবার এরকম একখানা মানে ছোট জানলা ছিল ঘরটায়। এবার জানলার কাছ থেকে দেখছি মানে কি শুনছি, আমার নাম করে ডাকছে কেউ। এবার কেউ মানে কি, মানে শুনছি আমার দাদুর গলা, বান্টি 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 এরকম করে ডাকছে। তখন গেছি ভয় পেয়ে আমি, তখন সত্যি মানে এখন বলছি হয়তো, কিন্তু তখন রীতিমতো ভয় পাওয়ার মতনই অবস্থা হয়েছিল আমার। এবার কি করব, শর্মিষ্ঠাকে ফোন করেছি। শর্মিষ্ঠা তখন টিউশন করিয়ে, শর্মিষ্ঠা তো তখন কলকাতায়, ও টিউশন করিয়ে বাড়ি ফিরছে তখন। এবার আমি ওকে বলেছি, জানো এইরম হয়েছে, এক তো বাড়ি ফিরছি দেখি একখানা সাদা গরু দাঁড়িয়ে গেটের বাইরে এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে রয়েছে, আর তারপরে ঘরে ঢুকে হাত মুখ ধুয়ে এবার খেতে যাব, তার মধ্যেই শুনছি ওইরকম করে আমার নাম ধরে ডাকছে আমায়। মানে কি যে ভয় পেয়েছিলাম সেটা। তারপরে ওকে ফোন করাতে, তারপরে ও বললো যে তুমি এক কাজ করো, শিগগিরই ঘরের মধ্যে জানলাটা খোলা থাকলে বন্ধ করো, বন্ধ করে ঘরের ভেতরে ধূপ ধুনো কিছু থাকলে সেটাকে জ্বালাও, পুরো ঘরে ঘোরাও। আর সারা দিও না, আমি বললাম হ্যাঁ। কেউ ডাকলে সারা দিন। আসলে দাদু তো তখন বেঁচে আছে। হ্যাঁ, আমি সেটাই অবাক যে- ওটাই হচ্ছে মেন ওরা হচ্ছে ভয়ের সব কারণ। থেকে, হ্যাঁ, কেউ একজন চলে গেলে খুব কাছের এসে ডাকছে, সেটা আলাদা, সেটা হ্যাঁ, মানা যায়, কিন্তু দাদু তো বেঁচে রয়েছে তখন, সুস্থ বেঁচে সবল। রয়েছে, হ্যাঁ, হ্যাঁ। আমাদের বিয়ের আগে হ্যাঁ। দাদু যথেষ্ট মানে শক্ত সবল। এই দাদুর গলা করে ডাকছে, আমি বললাম তুমি সাড়া দেবে না। ঠিক 3বার ডেকেছে আমাকে, মনে আছে আমার আজও। তারপরে ওই করলাম, ওই ধূপ ধুনো জ্বালিয়েছিলাম, জ্বালিয়ে তারপরে আর সেই জিনিসটা ফিল করিনি। যখন সৌরভ ফোন করে আমায় বললো, দিদা সবসময় বলতো, আমার মাও বলতো, ধূপ ধুনো, কোনো সময় খুব ভয় লাগছে না, ঘরে ধূপ ধুনো দিয়ে ঠাকুরের নাম নিতে বা ঠাকুরের এ করতে, তাহলে আর ভয় লাগে না। সৌরভ যখন আমাকে বললো যে দাদু, প্রথমে যখন বলেছে গরু এসে, আমি বললাম ওটা কিছু না, সাদা গরু ভালো, কোনো, ও বলছে যে না রাত্রেবেলা, আলাম ঠিক আছে কোনো না। তারপরে যখন বললো যে দাদুর নাম করে ডাকছে, আমি তখন বললাম যে না, আমি বেশি কিছু বলিনি, আরো ভয় পাবে একা একা। আমি বললাম যে তুমি জানলা বন্ধ করে দাও, আর ধূপ ধুনোর যদি কিছু থাকে, বললো হ্যাঁ আছে। বললাম হ্যাঁ, সেগুলো ঘরে একটু দেখিয়ে খেয়ে আর শুয়ে পড়ো। আর পিজিতে তখন কেউ ছিল না, আমি একা, মানে আর অন্য কোনো রুমে কেউ আরো থাকবে না। ছেলেরা রয়েছে ওইরকম না, আমি একাই রয়েছি পুরো ওই অত বড় বিল্ডিং এ। ওটা আমার মানে আমার বেশ বেশ ভয় লেগেছিল, নিজেই ভয় পেয়ে গেছিলাম। তখন আমি হেঁটে হেঁটে ফিরছি, আমাকেই ফোন করে জিজ্ঞেস করছে বাবু, আর আমি হেঁটে পড়িয়ে যখন হেঁটে ফিরি, আমার পাশে পুরো পুকুর টুকুর, আমাদের পরেশ্বর তলায় সব এক একটা করে পুকুর আছে। যাই হোক, আজকে অনেক ভূতের গল্প হয়ে গেল না, ভূতের না ঠিক, একটুখানি ওই সুপার ন্যাচারাল একটা কিছু তো থাকে, একটা তো হ্যাঁ। পাওয়ার আছে। যাই হোক,
মানে বলে না আমাদের আমাদের ওয়ার্ল্ড দেয়ার ইজ অ্যানাদার ওয়ার্ল্ড বিয়ন্ড আওয়ার ওয়ার্ল্ড, ওরকম টাইপের। ওই কিন্তু সবার উপরে ভগবান, এটাই হচ্ছে মরাল অফ দ্য স্টোরি, হচ্ছে সবার উপরে সবার ভগবান। উপরে ভগবান। যাই, আজকে ব্লগটা এখানেই এন্ড করি। সবাই খুব ভালো থেকো। কাল আরেকটা নতুন সপ্তাহ শুরু হচ্ছে। সকলের যেন পুরো সপ্তাহটা খুব 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 ভালোভাবে কাটে। সবাই সুস্থ থেকো, খুব ভালো থেকো। আর হ্যাঁ, মঙ্গলবার তো সংক্রান্তি, আবার সব দেবর স্কুল টুল এসব সব ছুটি থাকবে। সংক্রান্তিতে সব ছুটি। হ্যাঁ, যাই, ব্লগটাকে এখানেই এন্ড করি। কাল আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো। গুড নাইট। গুড নাইট। আমি এদিক থেকে বলছি গুড নাইট। আমার মেয়েও লাজুনের গুড নাইট বলেছে।